ঠিক তখনই সেই মর্গের ডান দিকে থাকা একটা ড্রয়ার হালকা করে নড়ল, আর আমি থমকে গেলাম। মৃতদেহ রাখা ড্রয়ারটা নিজে নিজে 1 ইঞ্চি মতো ভেতর থেকে বেরিয়ে এলো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 408 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যে তোমরা যারা আমার চ্যানেল নতুন শুনছো, তোমাদের যদি আমার ঘটনা ভালো লাগে, আমাদের এই চ্যানেলকে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে ঘটনা পাঠাবার জন্য রয়েছে আমাদের চ্যানেলের অফিসিয়াল ইমেল আইডি pretpokho@gmail.com। এখানে তোমরা ঘটনা মেল করে পাঠিয়ে দিতে পারো। সবথেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে অমিতাভ নস্কর কলকাতা থেকে, কলকাতার সোনারপুর অঞ্চলে অমিতাভর বাড়ি। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পূর্ব বর্ধমান জেলার ওরগ্রাম থেকে পিঙ্কি রায়, এবং পিঙ্কি আমাদের এর আগেও প্রেতপক্ষে ঘটনা পাঠিয়েছে। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 408 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম অমিতাভ নস্কর। বয়স এখন 40-এর কোঠায়। গত 12 বছর ধরে আমি নিরাপত্তা রক্ষীর কাজ করছি একটা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির হয়ে। অনেক জায়গাতেই ডিউটি করেছি, ব্যাংক, অফিস বিল্ডিং, শপিং মল, এমনকি নির্মীয়মান ফ্ল্যাটেও। কিন্তু যেটা আমি গত 2 বছর আগে দেখেছিলাম সেটা আমার জীবনের সমস্ত অভিজ্ঞতাকে একেবারে বদলে দিয়েছিল। ঘটনাটা 2024-এর কলকাতারই এক বড় হাসপাতালের মর্গের ঘটনা। সঙ্গত কারণে আমি হাসপাতালের নাম এখানে লিখলাম না। আমি তখন নতুন করে ওই পোস্টিং পেয়েছি। শিফট ছিল রাত 10টা থেকে সকাল 6টা। মর্গে ডিউটি করার জন্য সাধারণত কেউ খুব আগ্রহ দেখায় না, কারণ জায়গাটা কিরকম হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার তেমন কোনো ভয় ছিল না, বরং ভাবতাম রাতের ডিউটি, লোকজন কম, শান্তিতে সময় কেটে যাবে। আর হাসপাতালে ঝুটঝামেলা কম। আজকের দিনে হাতে মুঠোফোন থাকলে সময়ের চাকা একেবারে তীর গতিতে এগোয়। প্রথম কদিন খুব স্বাভাবিক ছিল। মর্গটা হাসপাতালের মূল বিল্ডিং থেকে একটু আলাদা। পেছনের দিকটায় একটা সরু রাস্তা ধরে যেতে হয়। রাস্তার দুপাশে পুরনো গাছ, মাঝে মাঝে শুকনো পাতা পড়ে। রাতের বেলায় ওই রাস্তা দিয়ে হাঁটলে খস খস শব্দ হয়। মর্গের সামনে একটা ছোট গেট, তার পাশেই আমার বসার জায়গা। একটা ছোট্ট টিনের ঘর, ভেতরে একটা টেবিল, একটা চেয়ার আর একটা পুরনো ফ্যান। দেয়ালে একটা ঘড়ি যেটা প্রায় 5-10 মিনিট পিছিয়ে চলতো। সময় ঠিক করলেও কেন যে ওটা স্লো হয়ে যেত ভগবানই জানে। প্রতিদিনই আমি রাত 10টার একটু আগেই পৌঁছে যেতাম। গার্ড রেজিস্টারে সাইন করে ডিউটি শুরু করতাম। প্রথম দিকে আমার কাজটা ছিল খুব রুটিন মাফিক। মাঝে মাঝে রাউন্ড দেওয়া, কোনো গাড়ি এলে এন্ট্রি নেওয়া, আর মর্গের মূল দরজা লক আনলক করা। তবে রাত 12টার পর সেই জায়গাটা প্রায় নিস্তব্ধ হয়ে যেত। দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন, মাঝে মাঝে কুকুর ডাকতো। আর ওই যে সরু গলিটার কথা বলেছিলাম, আমি যেখানে বসে থাকতাম সেখান থেকে সেই গলিটা একেবারে সোজাসুজি দেখা যেত। আর ওই গলিটার ওপর হাসপাতালের দিক থেকে হালকা আলো এসে পড়তো। প্রথম সপ্তাহটা এরকম ভাবেই কেটে গেল। ঘটনাটা যেদিন শুরু হলো সেই দিন ছিল বৃহস্পতিবার। সেদিন আবহাওয়া একটু অদ্ভুত। সারাদিন গরম, কিন্তু রাতে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। আকাশ মেঘলা, মাঝে মাঝে বাজ পড়ছে, আর তার সাথে বিদ্যুতের ঝলকানি। আমি সেদিন ডিউটিতে এসে দেখি মর্গে একটা নতুন মৃতদেহ এসেছে।
একজন যুবক, বয়স 30-এর কাছাকাছি, রোড অ্যাক্সিডেন্ট। ডিউটি স্টাফরা বলছিল ঘটনাটা নাকি খুব খারাপ, মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর রাত 11টার সময় সেই যুবকের মৃতদেহটা ফ্রিজিং চেম্বারে রাখা হলো। আমি তখন বাইরে বসে মোবাইলে খবর পড়ছিলাম। রাত 12টার পর সব শান্ত। ঠিক রাত 12:45 নাগাদ আমি একটা শব্দ পেলাম। শব্দটা এলো মর্গের ভেতর থেকে। প্রথমে খুব হালকা, যেন কিছু একটা ধাতব জিনিসে ঠোকাঠুকি হচ্ছে। আমি প্রথমে গুরুত্বই দিইনি, ভেবেছিলাম হয়তো ফ্রিজিং ইউনিটের শব্দ। কিছুক্ষণ সব চুপচাপ, কিন্তু কয়েক মিনিট পর শব্দটা আবার হলো। এইবার একটু স্পষ্ট। আমি উঠে দাঁড়ালাম, মর্গের দরজার কাছে গিয়ে কান পেতে শুনলাম ভেতরে একদম নীরবতা। আমি নিজেকে বললাম, ও কিছু না, মেশিনের আওয়াজ। সেখান থেকে ফিরে এসে আবার নিজের সিটে বসে পড়লাম। রাত প্রায় 1:20। হঠাৎ দেখি মর্গের ভেতরের একটা লাইট বারবার করে জ্বলছে আর নিভছে, তারপর একেবারে নিভেই গেল। আলোটা নেভার সময় একটা বিকট আওয়াজ হয়েছিল, আর তাতেই আমি চমকে উঠলাম। মর্গের ভেতরে রাতের বেলায় সব লাইট অফ করাই থাকে, শুধু ওই একটা লাইটই জ্বলে। সেটাও গেল বন্ধ হয়ে, তার মানে ভেতরটা একেবারে অন্ধকার। আমি প্রথমে দরজার কাছে গিয়ে দেখলাম দরজা ঠিকই লক করা রয়েছে। আমার মাথায় তখন একটা যুক্তি কাজ করছিল, হয়তো বিদ্যুতের সমস্যা। কিন্তু ভেতরে ঢোকার কথা মাথায় আসতেই একটু অস্বস্তি লাগলো। মনে মনে বললাম, আর একটু দেখি, তারপর প্রয়োজন হলে ভেতরে ঢুকবো। এই ভেবে নিজের সিটে এসে বসলাম। রাত তখন 2টো। এই সময়টাতেই সাধারণত চারিদিক একেবারে নিস্তব্ধ হয়ে যায়। এখানে আগে বলা হয়নি আমার একটু চা খাওয়ার নেশা রয়েছে। বারবার উঠে বাইরে গিয়ে চা খেতে হবে, এই জন্যেই আমার কাছে একটা ছোট্ট ফ্লাস্ক থাকতো। আমি চায়ের ফ্লাস্ক থেকে 1 কাপ চা ঢেলে খাচ্ছিলাম। হঠাৎ আবার সেই শব্দ, একেবারে পরিষ্কার, আর রাত গভীর হওয়ায় আওয়াজটা যেন খুব জোরে কানে এসে বাঁধল। এইবার আর আমি দেরি করলাম না, চাবি নিয়ে মর্গের দরজাটা খুললাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। মর্গের ড্রয়ারগুলো খুললে যেমন একটা ঠান্ডা হাওয়া এসে লাগে, এই হাওয়া ঠিক তেমনই। মর্গের মাঝখানটা খালি, আর দুপাশে ডেড বডি স্টোরেজ ড্রয়ার। সবকিছু আগের মতোই রয়েছে। আমি ধীরে ধীরে সব কটা ড্রয়ার দেখতে লাগলাম। আমার হাতে একটা ছোট টর্চ ছিল। ভেতরে কোনো শব্দ নেই, শুধু আমার জুতোর টক টক শব্দ। মর্গের একেবারে শেষে গিয়ে দাঁড়ালাম। কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। আমি মর্গের শেষ প্রান্ত থেকে ঘুরে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই সেই মর্গের ডান দিকে থাকা একটা ড্রয়ার হালকা করে নড়ল, আর আমি থমকে গেলাম। মৃতদেহ রাখা ড্রয়ারটা নিজে নিজে 1 ইঞ্চি মতো ভেতর থেকে বেরিয়ে এলো, আর আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে সাহস করে ড্রয়ারটা ঠেলে ভেতরে ঢুকিয়ে দিলাম। আমার নিঃশ্বাস দ্রুত পড়ছিল। নিজেকে বোঝালাম ড্রয়ারটা ঠিক মতো লক করা ছিল না। তারপর মর্গ থেকে দ্রুত বেরিয়ে এসে দরজা লক করে দিলাম। বাইরে এসে বসে থাকলেও আমার মন শান্ত হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল, আমি যা দেখলাম সেটা কি স্বাভাবিক? রাত 3:10। আমি একটু ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। এইবার শব্দটা খুব পরিষ্কার। মর্গের বন্ধ করা দরজার ভেতর থেকে কেউ যেন ধাক্কা দিচ্ছে। আমার বুকের ভেতরে যেন দামামা বাজতে শুরু করলো। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। ঠিক তখনই শব্দটা আবার হলো। এইবার একটু জোরে,
আমি উঠে দাঁড়ালাম, কিন্তু দরজার কাছে যেতেই আমার পা যেন থেমে গেল, কারণ হঠাৎ আমার একটা জিনিস মনে পড়েছে। আজ রাতে যে নতুন দেহটা এসেছে সেটা যেই ড্রয়ারে রাখা ছিল, আমি যখন এর আগে ভেতরে ঢুকেছিলাম সেই ড্রয়ারটাই খুলে গিয়েছিল। আমি সেই ড্রয়ারটাই নড়তে দেখেছিলাম। আমি নিজেকে সামলে নিয়ে দরজার কাছে গেলাম, ততক্ষণে ভেতর থেকে আসা শব্দ বন্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে আবার দরজা খুললাম। ভেতরে ঢুকেই বুঝলাম কিছু একটা পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। করিডোরের মাঝখানে একটা হালকা কুয়াশার মতো জমাট বাঁধা ধোঁয়া। এটা আগের বার ছিল না। টর্চের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আর এটাও দেখতে পাচ্ছি টর্চের আলোটা কাঁপছে, কেননা আমার হাত কাঁপছিল। আমি ধীরে ধীরে এগোলাম, ডান দিকের তৃতীয় ড্রয়ারের সামনে গিয়ে দাঁড়ালাম। ড্রয়ারটা আবার একটু খোলা, কিন্তু এইবার আগের থেকে একটু বেশি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর সাহস করে ডেড বডি রাখা ড্রয়ারটা পুরো খুললাম। ভেতরে দেহটা আছে, সেই যুবক, মুখে সেলাইয়ের দাগ, চোখ বন্ধ, সব স্বাভাবিক। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর ড্রয়ারটা বন্ধ করতে যাব, ঠিক তখনই আমি খেয়াল করলাম সেই মৃত যুবকের ডান হাতটা ড্রয়ারের কিনারায় রাখা। এ কি করে সম্ভব? তার হাত তো তার দেহের পাশে নিচে থাকার কথা, তাহলে ওর হাত ড্রয়ারের কানা অবধি উঠে এলো কি করে? আমি ভয়ে জমে গেলাম, কারণ আমি নিশ্চিত দেহটা রাখার সময় হাতটা ভেতরেই ছিল। আমি মনের মধ্যে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে তার ঠান্ডা হাতটা ভেতরে রাখলাম, কেননা না হলে তো ড্রয়ারটা বন্ধই হবে না। আমি ড্রয়ারটা বন্ধ করলাম, আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। এরপর দুদিন আমার ডে শিফট ছিল, তাই মনে মনে একটু শান্তি পেয়েছিলাম। দুদিন পর আবার আমার নাইট শিফট। আমি যখন হাসপাতালে পৌঁছলাম, দেখলাম আমার আগের শিফটের গার্ড বিজন দাঁড়িয়ে রয়েছে। তার মুখটা কেমন ফ্যাকাশে। আমি জিজ্ঞাসা করলাম, বিজন, কি হয়েছে? সে বলল, তুই আজ সাবধানে থাকিস। জানিস, মর্গের ওই ডান দিকের তৃতীয় ড্রয়ারটা কাল রাতে আমি দেখি মর্গের ভেতর থেকে আওয়াজ হচ্ছে। মর্গের ভেতরে ঢুকে দেখি সেই ড্রয়ারের ভেতর থেকে একটা ধাতব শব্দ হচ্ছে, আর ড্রয়ারটা নিজে থেকেই খুলে 1 ইঞ্চি বেরিয়ে আসে। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই দিন রাতে আমি একাই ছিলাম। মর্গ থেকে সেই শব্দ আবার ভেসে এসেছিল, কিন্তু আমি ভেতরে ঢুকিনি। এই ঘটনার কিছুদিন পর আমি সেই চাকরি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজও মাঝে মাঝে রাতে আমি ঘুমের মধ্যেও সেই মর্গ থেকে আসা ধাতব শব্দ পরিষ্কার শুনতে পাই। কিন্তু একটা প্রশ্ন আজও আমার মাথায় ঘোরে, সেই দিন রাতে সেই মর্গের ড্রয়ার থেকে কোনো মৃত ব্যক্তি কিভাবে সেই আওয়াজ করতে পারে, এর উত্তর আমার সত্যিই জানা নেই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, অমিতাভ নস্কর আমাদেরকে পাঠিয়েছে। দারুণ দারুণ একটা ঘটনা। ঘটনার মধ্যে অতিরঞ্জিত কিচ্ছু নেই। একেবারে একজনের, বা বলতে পারা যায় এক সিকিউরিটি গার্ডের রাতে মর্গে ডিউটি করার সময় যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই সে আমাদেরকে লিখে পাঠিয়েছে। দারুণ দারুণ লেগেছে আমার ঘটনাটা। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পূর্ব বর্ধমান জেলার ওরগ্রাম থেকে পিঙ্কি রায়। তবে এখানে বলতে চাই যে পিঙ্কির লেখাতে একটু গন্ডগোল ছিল। ঘটনাটা এক রেখে আমি কিছুটা সাজিয়ে নিয়েছি যাতে তোমাদের শুনতে ভালো লাগে। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 408 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম পিঙ্কি রায়, পূর্ব বর্ধমান জেলার ওরগ্রাম থেকে বলছি। আশা করি তুমি ভালো আছো। বেশি কথা না বলে আর সময় নষ্ট না করে আজ আমি একটা ঘটনা শেয়ার করতে চলেছি যা আজও আমাদের পরিবারের কেউ ভুলতে পারেনি। সত্যি মিথ্যে জানি না, এই ঘটনা আজ থেকে প্রায় 60 বছর আগের।
এই ঘটনাটা আমি শুনেছি আমাদের পাশের বাড়ির এক মাসির মুখ থেকে, যার নাম পূর্ণিমা মাসি। আর আজ ওনার ভাষাতেই তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। পূর্ণিমা মাসি বলেছিলেন, বিয়ের পর আমার ছোট্ট একটা সংসার, শ্বশুর শাশুড়ি আর আমার স্বামীকে নিয়ে। বিয়ের কিছুদিন পরেই আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। একদিন সন্ধ্যাবেলা আমার স্বামী বলল, আমি আজ রাতে মাছ ধরতে যাব। আমি বললাম, শাশুড়ি মাকে বলার দরকার নেই, আমিও তোমার সাথে যাই। আমার বর তখন আমাকে বলল, ঠিক আছে, কাউকে কিছু বলতে হবে না, আমরা রাতে বেরোবো, তবে এই অবস্থায় তোমার না বেরোনোই ভালো। তখন আমি জোরজার শুরু করলাম। তারপর আমার স্বামী শেষমেশ রাজি হয়ে যায়। কিন্তু আমার শাশুড়ি মা যখন আমার স্বামীর থেকে জানতে পারে যে সে মাছ ধরতে যাচ্ছে, তখন তিনি আমাকে বললেন, তুইও সঙ্গে যা বৌমা, যেখানে ও মাছ ধরতে যাবে জায়গাটা ভালো নয়। আর তারপর আমার স্বামীকে তিনি বললেন, ঠাকুরের মাদুলিটা পড়তে ভুলো না যেন। তারপর আমি আমার স্বামীর সাথে রাতের বেলায় বেরিয়ে পড়লাম মাছ ধরতে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, 10 মিনিটের রাস্তা। একটা বিশাল বড় পুকুর। পুকুরটার চারপাশে ছিল অনেক পুরনো তেঁতুল গাছ। রাতের অন্ধকারে গাছগুলোকে দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল। আমার স্বামী সব জোগাড় করে মাছ ধরতে বসলো। ছিপ ফেলার আগে সে আমাকে বলল, মাছ ধরার সময় যদি কিছু দেখতে পাও, মানে অস্বাভাবিক কিছু, বেশি কথা বলবে না, জায়গাটা ভালো নয়। বেশ কিছুক্ষণ কেটে গেল। আমার স্বামীর ছিপে একটা দুটো করে বেশ বড় বড় মাছ উঠতে লাগলো। আমরা যেখানে বসেছিলাম ঠিক তার পেছনের একটা গাছ থেকে মাঝে মাঝেই একটা খস খস আওয়াজ আসছিল, কিন্তু আমি তেমন গুরুত্ব দিইনি। আমার স্বামী এমন মাছ ধরছে সেদিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। কিন্তু এবার একটা ডাল ভাঙার আওয়াজ হওয়াতে আমি পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখলাম একটা তেঁতুল গাছের ওপর দুজন মানুষ বসে আছে। পরিষ্কার বুঝতে পারলাম একজন স্ত্রীলোক আর একজন পুরুষ। প্রথমে মনে হলো এই গ্রামের নাকি পাশের গ্রামের কেউ হয়তো তার স্ত্রীকে নিয়ে বসে আছে, তবে এত রাতে গাছের ওই ডালে বসে থাকবে কেন? কিন্তু এরপর যা হলো সেটা দেখে আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম আমার স্বামী থলি থেকে একটা করে মাছ সেই গাছের দিকে ছুঁড়ে দিচ্ছে, আর যারা দুজন গাছের ওপর বসে আছে ওরা সেই মাছ হাতে করে নিয়ে সেই গাছের ডালের ওপর বসেই কাঁচা মাছ কচ কচ করে চিবিয়ে খাচ্ছে। আমি আমার স্বামীকে বললাম, এ কি করছো তুমি? আমার স্বামী আমাকে বলল, চুপ। তারপর আমার স্বামী আবার মাছ ধরতে বসলো। কিছুক্ষণ পর একটা খনা গলায় কেউ বলে উঠল, ওরে একটা মাছ দে, দে দে একটা মাছ। আমার স্বামী বলল, দিলাম তো, আর না, আর মাছ দেব না। আমি তখন আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এই তুমি কার সাথে কথা বলছো? এরা কারা? আমার স্বামী আমাকে নির্বিকারভাবে বলল, আরে ও পাশের গ্রামের দাদা আর বৌদি, আমার চেনা, তুমি চুপ করে বসো। কিন্তু আমার ভেতরে তখন একটা অদ্ভুত ভয় ঢুকে গেছে। গাছের ওপর বসে থাকা সেই দুজন বারবার বলতে লাগলো, আমাদের একটা মাছ দে না রে, একটা মাছ দে দে দে। আমার স্বামী রাগ করে বলল, না না, আর না, আর একটা মাছও নয়, যা পারিস কর। আমরা ততক্ষণে অনেক মাছ পেয়ে বাড়ি ফেরার জন্য উঠলাম। তখন হঠাৎ পেছন থেকে সেই খনা গলা আবার শোনা গেল, ওই ওই দাঁড়া, দাঁড়া না রে, দাঁড়া দাঁড়া। আমার স্বামী তখন বলল, দাঁড়াতে পারবো না, সামনে একটু দূরে একটা চালতা গাছ আছে, ওখানে আয়, মাছ দেব। কিন্তু আমরা সেই চালতা গাছের সামনে পৌঁছানোর আগেই ওরা দুজন আগে থেকেই সেই চালতা গাছের কাছে এসে দাঁড়িয়ে আছে। ওদের থেকে আমাদের দূরত্ব প্রায় 20 হাত। ওরা আবার বলল, দে দে, মাছ দিবি বলেছিলি, দে দে। আমার স্বামী এবার গম্ভীর গলায় বলল, আমি মাছ দেব না, যা পারিস কর। আমি তখন ভয় পেয়ে বললাম, এরা কারা? এরা পাশের গ্রামের দাদা বৌদি নয়? যদি তাই হতো ওরা বাড়ি না গিয়ে এখানে কেন? এরপর আমার স্বামী একটা অদ্ভুত জিনিস করল। হঠাৎ সে জোরে জোরে চিৎকার করে গ্রামের লোকেদের ডাকতে শুরু করলো। আর
ঠিক তখনই সেই দুটো অপদেবতা বলবো না কি বলবো জানি না, হাসতে হাসতে বলে উঠল, তোর গায়ে ঠাকুরের মাদুলি আছে বলে আজ বেঁচে গেলি, না হলে আজ তোদের দুজনের ঘাড় মোটকে রক্ত চুষে খেতাম। সেই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তখনই বুঝতে পারলাম ওরা মানুষ নয়, ওরা প্রেতাত্মা। আমাদের বাড়িতে কালী ঠাকুরের পুজো হতো, আর আমার স্বামীর গলায় ছিল ঠাকুরের মাদুলি, যেটা কিনা আমার শাশুড়ি তাকে পড়ে বেরোতে বলেছিল। হয়তো সেই কারণেই আমি বেঁচে গিয়েছিলাম। কিন্তু পরে আমার শাশুড়ি সমস্ত ঘটনা শোনার পর আমাদেরকে বলেছিল যে আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম বলেই তারা হয়তো আমাদেরকে তাড়া করে এসেছিল। তবে সেই ঠাকুরের মাদুলির কৃপায় সেই যাত্রায় আমরা প্রাণে বেঁচে গিয়েছিলাম। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। দারুণ দারুণ একটা ঘটনা শুনলাম। ভাবতে পারো, একটা নির্জন পুকুর, অন্ধকার রাত, আর তেঁতুল গাছের ডালে বসে কি বলবো, ভূত প্রেত পেতনি কি বলবো কে জানে, সেই ডালে বসে কাঁচা মাছ খাওয়া। যতটুকু আমার মনে হয়েছে, যারা দুজন বসেছিল তারা হয়তো স্বামী স্ত্রী ছিল, আর কোনো না কোনো কারণে তারা হয়তো সেই পুকুরে বা সেই গাছের ডাল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছিল। আর সেই জন্যই তাদের অতৃপ্ত প্রেতাত্মা সেই গাছেই ঠাঁই নিয়েছিল, এবং রাতের বেলায় সেখানে কেউ আসলে তাদেরকে ভয় দেখাতো বা তাদের উপস্থিতির জানান দিত। কে বলতে পারে। এপিসোডের একেবারে শেষে চলে এসেছি। যদি তোমাদের কাছে এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে পাঠিয়ে দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে দেবে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে বিপ্লব মাল, লিখেছে খুব ভালো লাগছে দাদা। কমেন্ট করেছে রিজুজ লাইভ। বাবাই দাস লিখেছে যাক, অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আশা করি প্রেতপক্ষ চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভড হয়ে গেছে। হ্যাঁ, আপাতত সলভড হয়েছে এবং এপিসোড এখন যেরকম আসার তেমনই আসবে। কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, নিবেদিতা হালদার কর, সানি সর্দার আর সোনু খান। এই সবকটা কমেন্টই এসছে শিকাগোর এক ভুতুরে অ্যাপার্টমেন্টে 4 বাঙালি শিক্ষার্থীদের লোমহর্ষক অভিজ্ঞতার ঘটনা প্রেতপক্ষের 406 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।